আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছো। সৃষ্টি সেন্টার স্কুল এন্ড কলেজ কর্তৃক অনলাইনে ভিডিও ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও সুস্বাগত। তো বর্তমানে যেহেতু আমাদের অনলাইনে কার্যক্রম চলছে, তো আমি আশা করছি তোমরা আমাদের অনলাইনে কার্যক্রমের সাথে আছো এবং নিজেদের পড়াশোনাকে সুন্দর মতো চালিয়ে নিয়ে যাচ্ছ। এবং আমি তোমাদের কাছে এই প্রত্যাশা রাখবো তোমরা অবশ্যই ধারাবাহিকতা বজায় রেখে নিজেদের পড়াশোনাকে সামনে সুন্দর মতো এগিয়ে নিয়ে যাবে। এবং অবশ্যই যদি তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হও, আমাদের সৃষ্টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবে। আমরা সৃষ্টি শিক্ষা প্রতিষ্ঠান সবসময় তোমাদের পাশে আছি এবং সৃষ্টি সেন্ট্রাল স্কুল টাঙ্গাইলে আমরা কিন্তু সেই শুরু থেকেই, যখন করোনাকালীন পরিস্থিতি শুরু হয় তখন থেকে কিন্তু আমরা তোমাদের সাথে আছি এবং ইনশাআল্লাহ থাকবো। তো সৃষ্টির অপর নামে হচ্ছে আস্থা ও বিশ্বাস, এবং আমার প্রত্যাশা যে তোমরা এই আস্থা বিশ্বাস বজায় রেখে আমাদের এই অনলাইনে কার্যক্রমের সাথে থাকবে, নিজেদের পড়াশোনাকে সুন্দর মতো এগিয়ে নিয়ে গিয়ে নিজেদেরকে উত্তম চরিত্রের অধিকারী করে গড়ে তুলবে। তো সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আজকে আমি নতুন ক্লাসে আলোচনা চলে যাচ্ছি। আজকে আমি একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করছি, যেটির নাম হচ্ছে সাহিত্যের রূপ ও রীতি। আজকে আমরা সাহিত্যের রূপ ও রীতি এই আলোচনাটা নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই সামনে বইটি নিয়ে নিবে এবং অবশ্যই সামনে একটি খাতা এবং কলম রাখবে। যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার পরীক্ষার মধ্যে আসে, আমি সেই বিষয়গুলো যখন তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই সেগুলো সাথে সাথে খাতায় লিখে নিবে। তো পৃষ্ঠা নাম্বার হচ্ছে আজকে আমাদের 157 পৃষ্ঠা। আমরা প্রথমেই হায়াত মাহমুদ সম্পর্কে আলোচনা করব। তোমরা সকলে খেয়াল করো, হায়াত মাহমুদ জন্মগ্রহণ করেছে 1939 সালে। কত সালে বলেছি? 1939 সালে। 1939 সালে 2রা জুলাই। তাহলে তার জন্ম হচ্ছে কত সালে দেখো? 1939 সালে 2রা জুলাই। মৃত্যু দেখো, তোমরা আশা করি বুঝতে পারছো, কারণ হায়াত মাহমুদ বর্তমানে এখনো উনি বেঁচে আছে। ঠিক আছে, তো আমরা দোয়া করবো যেন উনি আরো বেঁচে থাকেন এবং আমাদের এই সাহিত্যের রূপ ও রীতির এই রচনার মধ্যে যেন আরো অনেক ভালো গ্রন্থ, ভালো কিছু তার কাছে আমরা পাবো, আমাদের সেই আশা। তো খেয়াল করো, 1939 সালে হায়াত মাহমুদের জন্ম। তারপর তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ রয়েছে যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখো আছে, আমি এখানে লিখছি, তোমরা অবশ্যই সেগুলো লিখে নিবে। উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে দেখো আছে প্রেম ও প্রেম নিয়ে বেঁচে আছি। প্রেম ও প্রেম নিয়ে বেঁচে আছি, এটি হচ্ছে একটি কাব্যগ্রন্থ। ঠিক আছে, এটি হচ্ছে একটি কাব্যগ্রন্থ, বেঁচে আছি। তারপরে দেখো আরেকটি আছে রবীন্দ্রনাথ কিশোর জীবনী। দেখো আছে আরেকটি রবীন্দ্রনাথ কিশোর, আরেকটি আছে দেখো রবীন্দ্রনাথ কিশোর জীবনী। ঠিক আছে, এছাড়াও আমাদের বইয়ে আরো যেগুলো রয়েছে আমি সেগুলো বলছি, তোমরা অবশ্যই সেগুলো খেয়াল করো। আছে তোমার প্রতিবার খেলা, তারপর আছে নজরুল, বাঙালি বলিয়া লজ্জা নাই, তারপর আছে কিশোর বাংলা অভিযান। এগুলো আমাদের বইয়ে রয়েছে, তোমরা এগুলো আশা করছি পড়ে নিবে। তো আমাদের জন্য যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি সেখানে লিখেছি। যেমন দেখো তার যে গ্রন্থ, এটি হচ্ছে একটি কাব্যগ্রন্থ। এটি কি বলেছি? এটি হচ্ছে একটি কাব্যগ্রন্থ। তাহলে দেখো প্রেম ও প্রেম নিয়ে বেঁচে আছি, তারপর বলেছি রবীন্দ্রনাথ কিশোর জীবনী। এই বিষয়গুলো অবশ্যই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে পড়বে। এখন আমি চলে যাচ্ছি আজকে আমাদের যে রচনা সাহিত্যের রূপ ও রীতি। এটি আসলে বিশাল একটি বিষয়। তোমরা যদি অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে পড়ো তাহলে আমার বিশ্বাস তোমরা বুঝতে পারবে, কারণ সাহিত্যের প্রত্যেকটি শাখা নিয়ে এখানে মূলত আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা জানবো যে সাহিত্যের রূপ কি, তারপর আমরা জানবো সাহিত্যের রীতি কি, তাই না? তো সাহিত্যের রূপ হচ্ছে সেটি মূলত সাহিত্যের যে প্রত্যেকটি শাখা রয়েছে, যেমন কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, এই যে প্রত্যেকটি যে শাখা রয়েছে, এই প্রত্যেকটি শাখাই হচ্ছে মূলত সাহিত্যের রূপ। এবং রীতি হচ্ছে এই সমস্ত শাখা নিয়ে আমরা যে আলোচনা করছি, আমরা এই সমস্ত শাখা নিয়ে যে পর্যবেক্ষণ করা হচ্ছে, এটাই হচ্ছে মূলত রীতি। আমি আবারও বলছি, সাহিত্যের রূপ হচ্ছে সেই বিষয়গুলো, সেই শাখাগুলো যা কবিতা, নাটক, গল্প, উপন্যাস, এগুলাই হচ্ছে মূলত সাহিত্যের রূপ। আর রীতি হচ্ছে এই সমস্ত শাখা নিয়ে আলোচনা করা বা পর্যবেক্ষণ করা, এটাই হচ্ছে মূলত সাহিত্যের রীতি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব আমাদের সাহিত্যের রূপ রীতির প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সাহিত্যের রূপের মধ্যে, যেটি হচ্ছে তোমার কবিতা। আমরা আজকে কবিতা নিয়ে আলোচনা করব। তারপরে আমরা ধীরে ধীরে প্রত্যেকটি অংশ নিয়ে আমরা আমাদের অনলাইনে ক্লাসগুলো চালিয়ে যাবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা দেখো কবিতায় চলে যাচ্ছি। তো তোমরা সকলে বলো যে কবিতা বলতে তোমরা আসলে কি বুঝো?
কবিতা বলতে কি বুঝো আমি তোমাদের সকলের কাছে আমার এই প্রশ্নটি রয়ে গেল। হ্যাঁ আমি জানি তোমরা সকলে মানে সকলে একটি কথাই বলছো, যেটি হচ্ছে ছন্দে লেখা, তাই না? যে ছন্দে যেটি লেখা সেটাই কিন্তু মূলত আমরা কবিতা বুঝি। এটাই কিন্তু আসলে নরমালি যে উত্তরটা হওয়ার কথা, এটাই কিন্তু তোমরা বলছো। তাহলে দেখো শুধু ছন্দ না, এখানে এইভাবে বিষয়টা আসবে যে ছন্দবদ্ধ ভাষায় অর্থাৎ পদ্যে পদ্মে যা লিখিত সেটাই হচ্ছে কি তোমার কবিতা। ঠিক আছে, ছন্দবদ্ধ ভাষায় অর্থাৎ পদ্মে যেটা লিখিত সেটাই হচ্ছে মূলত কি কবিতা। তারপর দেখো কবিতার প্রধান দুটি রূপ হয়ে আছে, সেই রূপ দুটি দেখো আমরা এখন আলোচনা করব। কবিতার দুটি প্রধান রূপ হচ্ছে, প্রথমটি হচ্ছে মহাকাব্য এবং দ্বিতীয়টি হচ্ছে গীতিকাব্য। প্রথমটি হচ্ছে কি বলেছি মহাকাব্য, তারপর দ্বিতীয়টি বলেছি গীতিকাব্য। এগুলো হচ্ছে তোমার মহাকাব্য আর একটি হচ্ছে গীতিকাব্য। এই দুটো হচ্ছে কবিতার প্রধান দুটি রূপ। কবিতার প্রধান দুটি রূপ কি আবার বলেছি দেখো তোমরা, একটি হচ্ছে মহাকাব্য আর একটি হচ্ছে গীতিকাব্য। তো মহাকাব্য কি এখন আমাদের সেটা জানতে হবে, গীতিকাব্য কি সেটা আমাদের জানতে হবে। তোমরা সকলে খেয়াল করো, মহাকাব্য হচ্ছে সেটি তোমার যে দীর্ঘায়িত গল্পটি কবিতা আকারে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে মহাকাব্য। আমি আবারও বলছি, খেয়াল করো যে এমন একটি গল্প যেটা কি দীর্ঘায়িত হতে হবে এবং সেই দীর্ঘায়িত গল্পটি যেটা কবিতা আকারে সংকলন করা হচ্ছে সেটাই হচ্ছে মূলত মহাকাব্য। এবং মহাকাব্যের মধ্যে আমরা কিন্তু দেখেছি সবথেকে যেটি সফল রূপ আমরা যে মহাকাব্যটি দেখেছি সেটি কি বলো তোমরা, সেটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের কি মেঘনাদ বধ মহাকাব্য। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ মহাকাব্য, তাই না? আমরা কিন্তু এটি দেখেছি, এটি হচ্ছে সবচেয়ে মানে বলতে গেলে বাংলা সাহিত্যের একটি সফল একটি মহাকাব্য যা আমরা দেখে এসেছি। এছাড়াও প্রাচীনকালে আরো দুটি মহাকাব্য রচিত হয়েছে। আমরা বলতে পারি এভাবে করে যে ভারতবর্ষ উপমহাদেশের সর্বপ্রাচীন আরো দুটি মহাকাব্য রয়েছে, যেমন সেই দুটি নাম হচ্ছে তোমরা খেয়াল করো, সেটার মধ্যে রয়েছে যেমন একটি আছে মহাভারত আর একটি হচ্ছে রামায়ণ। একটি হচ্ছে কি মহাভারত আর একটি কি বলেছি রামায়ণ। এগুলো কিন্তু মহাকাব্য, ঠিক আছে, মহাকাব্য এগুলো কিন্তু। তাহলে আমরা কি কি মহাকাব্য থেকে দেখলাম যে ভারত উপমহাদেশের সবচেয়ে মানে প্রাচীন যে মহাকাব্য দুটি সেটি হচ্ছে দেখো, একটি হচ্ছে মহাভারত আর একটি হচ্ছে কি রামায়ণ। আর মেঘনাদ বধ মাইকেল মধুসূদন দত্তের একটি অমর কীর্তি হিসেবে আমরা কিন্তু দেখেছি এবং একটি মানে সফল একটি চূড়ান্ত রূপ কিন্তু বাংলা সাহিত্যে প্রকাশ পেয়েছে। আর এই দুটি হচ্ছে তোমার সর্বপ্রাচীন যে দুটি মহাকাব্য সে দুটি। তো মহাভারত নিয়ে আমাদের বই খুব সুন্দর একটি কথা আছে যে যা ভারতে নেই তা ভারতে নেই। ঠিক আছে, লাইনটি শুনে হয়তো তোমাদের একটু অবাক লাগতে পারে যে এটি আবার কেমন বাক্য, যে যা ভারতে নেই তা ভারতে নেই। হ্যাঁ আমি লাইনটি লিখে তারপর তোমাদেরকে বিশ্লেষণ করছি। যেমন লাইনটি কি বলেছি যে যা ভারতে নেই তা ভারতে নেই। খেয়াল করো তোমরা সকলে, যা তা ভারতে নেই। এই যে ভারত, এই যে যা ভারতে নেই, এই ভারত বলতে কি বোঝানো হয়েছে, এই মহাভারতকে বোঝানো হয়েছে। ঠিক আছে, অর্থাৎ যে বিষয়টা মহাভারত কাব্য গ্রন্থে নেই সেটি তোমার মূলত কি নেই ভারতবর্ষে নেই এবং কখনো কি হবেও না। তো এইভাবে কথাটা এখানে এভাবে উল্লেখ করা হয়েছে যে যা ভারতে নেই তা ভারতে, অর্থাৎ যা মহাভারত এই মহাকাব্যে নেই তা ভারতবর্ষে নেই। মহাকাব্য আমরা জানলাম, এখন আমরা চলে যাচ্ছি গীতিকাব্য। এখন আমরা জানবো যে গীতিকাব্য বলতে আসলে আমরা কি বুঝি। তোমরা সবাই খেয়াল করো, আমি বলেছি মহাকাব্য মানে আমি বলেছি যে যে দীর্ঘায়িত গল্পটা তোমার কি হবে কবিতার মাধ্যমে প্রকাশ হবে, কবিতার আকারে রূপ পাবে, সেটাই হচ্ছে কি মহাকাব্য। আর গীতিকাব্য হচ্ছে মূলত যে কবিতার লাইনগুলো তোমার গানের আকারে প্রকাশ পাবে অর্থাৎ গানের আকারে রূপ পাবে, সেটাই হচ্ছে তোমার গীতিকাব্য। আমি আবার বলছি, যে কবিতাগুলো তোমার গানের আকারে কি পাবে রূপ পাবে, যে কবিতাগুলো অর্থাৎ গানে ধারণ করা যায় সেটাই হচ্ছে মূলত তোমার গীতিকাব্য বা গীতি কবিতা। তাহলে আমি যদি এরকম উদাহরণ দিই কিছু, যেমন আছে আমাদের রবীন্দ্রনাথের অনেক গীতিকাব্য রয়েছে, নজরুলের আছে, পল্লী কবি জসীমউদ্দীনের রয়েছে। আমরা রবীন্দ্রনাথের যদি কিছু গান যদি বলি যে আমার পরানো যাহা চায়, তারপরে বলি যে আমার হিয়ার মাঝে লুকিয়ে আছে দেখতে তাকে পাইনি, এই টাইপের গানগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু এক একটি গীতিকাব্য। এগুলো কিন্তু কবিতা, আবার এই কবিতাগুলোকে মূলত কি গানের মধ্যে কিন্তু রূপ দেওয়া হয়েছে। এগুলো প্রত্যেকটি হচ্ছে এক একটি গীতিকাব্য। ঠিক আছে, তারপর
আমরা গীতিকাব্য সম্পর্কে জানলাম, মহাকাব্য সম্পর্কে জানলাম। তো কবিতার বিষয়ে আমরা যে বিষয়গুলো জানলাম, আবারও আলোচনাটা রিপিট করছি, তোমরা খেয়াল করো। তাহলে কবিতা কি? যা ছন্দবদ্ধ অর্থাৎ পদ্যে যা লিখিত সেটাই হচ্ছে মূলত কি? কবিতা। তো কবিতার দুটি রূপ বলেছি, একটি বলেছি কি মহাকাব্য, আর একটি বলেছি গীতিকাব্য। মহাকাব্য কোনটি বলেছি বলো তোমরা? যে মহাকাব্য হচ্ছে যে দীর্ঘায়িত গল্পটি মূলত কবিতার রূপ পায়, সেটাই হচ্ছে মূলত কি মহাকাব্য। আর গীতিকাব্য বলেছি যে কবিতাগুলো গানে ধারণ করা যায়, সেটাই হচ্ছে মূলত গীতিকাব্য বা গীতি কবিতা। আর তোমার মহাকাব্যের মধ্যে আমি বলেছি যে মাইকেল মধুসূদন দত্তের একটি অমর কীর্তি, সেটি হচ্ছে মেঘনাদবধ কাব্য, এবং আমরা জানি এটি খুব সফল ভাবে চূড়ান্ত রূপ প্রকাশ পেয়েছে আমাদের বাংলা সাহিত্যে, আমরা জানি। আর যে দুটি রয়েছে সেটি হচ্ছে সর্বপ্রাচীন বলা যায় ভারত উপমহাদেশের রামায়ণ, আর একটি হচ্ছে কি বলো তোমরা? মহাভারত। আমরা এখন কবিতা থেকে চলে যাচ্ছি, তারপরে আমাদের যে অংশটি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটি হচ্ছে মূলত নাটক। আমরা এখন নাটক নিয়ে আলোচনা করব। দেখি যে নাটক নিয়ে আসলে এখানে কত নাটক করা হয়েছে, আমরা এখন সেটাই দেখবো। ঠিক আছে, দেখো বিশ্ব সাহিত্যে মূলত নাটকটা কিন্তু সর্বপ্রেক্ষা প্রাচীন। অর্থাৎ আমাদের মনে রাখা দরকার যে নাটক সেকালে পুস্তকালে মুদ্রিত হয়, ঘরে ঘরে পড়তো তার নাটক অভিনীত হতো। অর্থাৎ নাটকটা সর্বকালে প্রাচীন বলা হয়েছে এই কারণে, নাটকটা কিন্তু অনেক আগে থেকেই কিন্তু এটি বই পুস্তকে ওভাবে রচিত না হলেও এটি অভিনয়ের মাধ্যমে প্রকাশ করা হতো। ঠিক আছে, তো নাটকের লক্ষ্য পাঠক নয়, নাটকের লক্ষ্য হচ্ছে মূলত সর্বকালের দর্শক সমাজ। অর্থাৎ আমি যদি আমার আলোচনাটাকে যদি এভাবে সংক্ষিপ্ত করে যদি বলি তোমাদের বোঝার সুবিধার্থে, যে নাটকটাকে মূলত দৃশ্যকাব্য হিসাবে এখানে বলা হয়েছে। কারণ নাটকের মূল বিষয়টা হচ্ছে দর্শককে আমি যদি নাটকের মূল বিষয়টা যদি দেখিয়ে যদি বোঝাতে যদি সক্ষম না হই, তাহলে কিন্তু নাটকের বিষয়টা কিন্তু বৃথা। ঠিক আছে, এখন আমরা জানবো যে নাটককে মূলত কয় অঙ্কে বিভক্ত। তোমরা খেয়াল করো, নাটক হচ্ছে মূলত 5 অঙ্কে বিভক্ত। কয় অঙ্কে বিভক্ত বলেছি? নাটক হচ্ছে 5 অঙ্কে বিভক্ত। কি কি তোমরা সেগুলো দেখো। প্রথমটি হচ্ছে প্রারম্ভ, তারপরে হচ্ছে দেখো প্রবাহ, আমি এখানে বলে লিখছি। নাটক মূলত 5 অঙ্কে বিভক্ত। প্রথমটি হচ্ছে প্রারম্ভ। প্রারম্ভ বলতে কি বোঝানো হয়? অর্থাৎ শুরু। প্রারম্ভ শব্দটা কিন্তু মূলত বলা হয়েছে শুরু। তারপর আছে দেখো তোমার প্রবাহ, অর্থাৎ কাহিনীর দিকে এগিয়ে যাওয়া। প্রবাহ শব্দের অর্থ কি বোঝানো হয়েছে? প্রবাহ শব্দের অর্থ বোঝানো হয়েছে কাহিনীর দিকে এগিয়ে যাওয়া। অর্থাৎ নাটকটি যখন শুরু হবে এবং আস্তে আস্তে এর অগ্রগতি কোন দিকে হবে? কাহিনীর দিকে কিন্তু অগ্রগতি হবে। এটি এখানে বোঝানো হয়েছে যে তোমার প্রবাহ। তারপরে আছে দেখো উৎকর্ষ। উৎকর্ষ বলতে বোঝানো হয়েছে তোমার মূলত যে নাটকের যে মূল ঘুরানো সেটা বোঝানো হয়েছে, যার ইংরেজি শব্দ হচ্ছে ক্লাইম্যাক্স। ঠিক আছে, উৎকর্ষ। 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে উৎকর্ষ, এবং ইংলিশে যদি বলি আমি সেটা হচ্ছে ক্লাইম্যাক্স। অনেকে ইংরেজি শব্দগুলো আমাদের আসলে এটি বলে অভ্যাস হয়ে গেছে, অনেক ইংরেজি শব্দ বলে বোঝা যায়। তো উৎকর্ষ কি আসলে বলতে কি বোঝাচ্ছে? নাটকের যে মূল ঘোড়া সেটাকে এখানে মূলত বোঝানো হয়েছে যে উৎকর্ষ। তারপরে দেখো 4 নাম্বার যেটি রয়েছে সেটি হচ্ছে গ্রন্থিমোচন। গ্রন্থিমোচন শব্দের অর্থ অর্থাৎ পরিণতির দিকে উত্তরণ। 4 নাম্বারটা হচ্ছে গ্রন্থিমোচন। 4 নাম্বারটা হচ্ছে গ্রন্থিমোচন। গ্রন্থিমোচন শব্দের অর্থ কি বলেছি? এটি হচ্ছে মূলত তোমার কি কাহিনীর দিকে বা তোমার ওই যে নাটকের যে মূল পরিণতি, সেই পরিণতির দিকে এটি কি হয়? উত্তরণ। সেই পরিণতির দিকে এটি ধাবিত হয়, গ্রন্থিমোচন। এবং সকল শেষে যেটি রয়েছে সেটি হচ্ছে কি বলো? সেটি হচ্ছে উপসংহার। সেটি হচ্ছে উপসংহার। সকল শেষে যেটি রয়েছে উপসংহার। তাহলে দেখো আমরা নাটকের মূল কয়টি অঙ্ক পেয়েছি? খেয়াল করো তোমরা, 5টি অঙ্ক পেয়েছি। কি কি? প্রথমটি হচ্ছে প্রারম্ভ, তারপরটি দেখো প্রবাহ। প্রবাহ বলতে বোঝানো হয়েছে তোমার কি না ওই কাহিনীর অগ্রগতি যেটা, সেটাকে বোঝানো হয়েছে। তারপর হচ্ছে উৎকর্ষ, অর্থাৎ নাটকের মোড় ঘোরানোর যে বিষয়টা সেটা। এবং 4 নাম্বারটা হচ্ছে গ্রন্থিমোচন, এবং 5 নাম্বারটি হচ্ছে কি উপসংহার। এই হচ্ছে আমাদের নাটকের 5টি অঙ্ক। তারপরে দেখো এই 5টি অঙ্ক ছাড়াও নাটককে তোমার এখানে 3টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। আমরা এতক্ষণ জানলাম যে নাটকের অঙ্ক হচ্ছে 5টি, আর এখন আমরা জানবো যে নাটক প্রধানত কয় প্রকার। এখন আমরা সেটি জানবো। নাটক হচ্ছে প্রধানত কয় প্রকার বলেছি? 3 প্রকার। কি কি? এখন আমরা সেটা দেখবো। প্রথমটি হচ্ছে দেখো ট্র্যাজেডি। নাটক হচ্ছে প্রধানত কয় প্রকার? 3 প্রকার। প্রথমটি হচ্ছে ট্র্যাজেডি। প্রথমটি হচ্ছে ট্র্যাজেডি। তারপর 2 নাম্বারটি হচ্ছে দেখো কমেডি, এবং 3 নাম্বারটি হচ্ছে দেখো প্রহসন। 3
2 নাম্বারটি হচ্ছে প্রহসন। এই হচ্ছে আমাদের নাটকের মূল প্রকারভেদ। ঠিক আছে, কি কি বলেছি? একটি প্রথমটি বলেছি ট্র্যাজেডি, তারপরটি হচ্ছে কমেডি, এবং 3 নাম্বারটি হচ্ছে তোমার প্রহসন। মোট এই 3 প্রকার নিয়ে হচ্ছে আমাদের নাটক। তো ট্র্যাজেডি নাটক কোনগুলো বলো? ট্র্যাজেডি নাটক মূল কথা হচ্ছে সেটাই যে নাটকের শেষে আমরা মূলত কি হই, মানে বিয়োগান্তক হই, অর্থাৎ নাটকের শেষে আমরা এমন একটি মানে দুঃখ পাই, এমন একটু কষ্ট পাই নাটকটি করে, এবং যে নাটকটি মানে শেষ হয়েও হয় না শেষ, বিষয়টি হচ্ছে এরকম। তো সেটাই হচ্ছে মূলত কি ট্র্যাজেডি। ঠিক আছে, অর্থাৎ যার আরেকটি নাম বলা হয় ট্র্যাজেডি নাটকের আরেকটি নাম হচ্ছে বিয়োগান্তক নাটক। নাটকের যে নাটক দর্শকের হৃদয়কে মূলত ভয় ও করুণায় প্রশমিত করবে, এবং যার ফলে মনের মধ্যে একটা করুণ রসের আনন্দ কি হবে, সৃষ্টি হবে, সেটাই হচ্ছে মূলত কি ট্র্যাজেডি। এই কথাটি কার? এই কথাটি হচ্ছে এরিস্টটলের। গ্রিক দার্শনিক যে এরিস্টটল রয়েছে, এটি সেই গ্রিক দার্শনিক এরিস্টটলের কথা। ঠিক আছে, তো ট্র্যাজেডি বলতে আমরা মূলত এটাই বুঝবো যে তোমার যে নাটকে মূলত তো এই পাঠক একটি তার মনের মধ্যে একটি করুণ রস, একটি বিয়োগান্তক বিষয়, এই বিষয়গুলো সৃষ্টি হবে, সেটাই হচ্ছে মূলত ট্র্যাজেডি। তারপর দেখো আছে কমেডি। কমেডি নাটকের আরেক নাম হচ্ছে তোমার মূলত মিলনান্তক নাটক। কমেডি নাটকের আরেকটি নাম হচ্ছে কি? মিলনান্তক নাটক। এই বিষয়টা হচ্ছে যে বিষয়টা মূলত পাঠক উপহাস হিসেবে নেবে না, হাস্যাত্মক ভাবে নেবে না, কিন্তু সেখান থেকে সে কি পাবে? আনন্দ পাবে বা মজা পাবে। এটি হচ্ছে মূলত কমেডি নাটক। ঠিক আছে, এবং এটাই হচ্ছে মূলত কমেডি নাটকের উপজীব্য। তাহলে বাকি রয়ে গেল আমাদের কি? প্রহসন। প্রহসন বিষয়টা কি? আমরা কিন্তু মাইকেল মধুসূদন দত্তের দুটি প্রহসন দেখেছি। এটি একটি বলে সভ্যতা, আরেকটি হচ্ছে তোমার বুড়ো শালিকের ঘাড়ে, উল্লেখযোগ্য দুটি তার প্রহসন। তো প্রহসনটা হচ্ছে এরকম, মূলত সমাজের কোনো বিষয়টাকে ব্যঙ্গাত্মক ভাবে রচনা করা, যেটা সেটাই হচ্ছে মূলত প্রহসন। আমি আবারও বলছি, মানে সমাজে যে কোনো একটা বিষয় হতে পারে, সেটা কি করেছে, সেটা লেখক বা কবিরা কি করেছে, যে কোনো মানে ব্যঙ্গাত্মক ভাবে সমাজের সেই বিষয়টাকে ব্যঙ্গাত্মক ভাবে সে নাটক হিসেবে তৈরি করে কি করেছে, পাঠকের মধ্যে আনন্দ সৃষ্টি করেছে। এটাই হচ্ছে মূলত প্রহসন। ঠিক আছে, তো নাটকের মধ্যে আমাদের এই বিষয়গুলো মেইন ছিল, যেগুলো আমি আজকে আলোচনা করলাম। তোমরা খেয়াল করো, নাটকের অঙ্ক বলেছি 5 প্রকার। কি কি বলেছি? প্রারম্ভ, তারপরে বলেছি কি প্রবাহ, উৎকর্ষ, এবং শেষে দুটি বলেছি গ্রন্থমোচন, উপসংহার। এই 5টি হচ্ছে নাটকের অঙ্ক। আর নাটকের যদি প্রকারভেদ বলে, তাহলে হচ্ছে 3 প্রকার প্রধানত। প্রথমটি হচ্ছে ট্র্যাজেডি, এবং শেষে দুটি হচ্ছে কমেডি, আর তোমার শেষেরটি বলেছি কি বলো? প্রহসন। তো এই তিনটি হচ্ছে মূলত নাটকের প্রকারভেদ। তো আমি আজকে আমার আলোচনায় কবিতা এবং নাটক এই দুটি অংশ নিয়ে আলোচনা করেছি। তো আমরা নেক্সট ক্লাসে এই সাহিত্যের রূপ ও রীতি অধ্যায় থেকে আমাদের যে আরো বাকি যে অংশগুলো রয়েছে, ছোট গল্প, তারপর আছে উপন্যাস, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই আলোচনার মাধ্যমে তোমরা অবশ্যই বাসায় নাটক এবং কবিতা এই দুটি বিষয় ভালো করে তোমরা পড়বে, এবং সেখান থেকে তোমরা যে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো রয়েছে, আমি যেগুলো তোমাদেরকে বলে লিখে বুঝিয়েছি, তোমরা অবশ্যই সেগুলো খাতার মধ্যে নোট করবে এবং সেভাবে করে আয়ত্ত করবে। এবং অবশ্যই যদি তোমাদের কোনো সহযোগিতার প্রয়োজন পড়ে, তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, এবং আমি সবসময় তোমাদের সাথে আছি। আমার সৃষ্টি শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের সাথে আছে, তোমাদেরকে যে কোনো সহযোগিতা করার জন্য। তো আমি আজকে ক্লাস এখানে শেষ করছি। তবে যাওয়ার আগে যেটি বলি সবসময় এবং বলবো, তোমরা অবশ্যই পাশে থাকবে, নিরাপদে থাকবে, এবং আমাদের অনলাইন কার্যক্রমের সাথেই থাকবে নিজেদের পড়াশোনাকে সুন্দর মতো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং নেক্সট ক্লাসে আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো অংশ নিয়ে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।